5 নম্বর কামাকি স্ট্রিট, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যে বিল্ডিংয়ে, ওখানে মদে আছে, বার আছে, অনেক কিছু আছে। ওটা মুসলমানদের ওয়াকাফ প্রপার্টি লুট করে খাচ্ছে। সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি, আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন। যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে, ওই 5 নম্বর কামাকি স্ট্রিট, 5 নম্বর কামাকি স্ট্রিট, ওটা ওয়াকাফ সম্পত্তি। বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন, বাংলার একজন নোটেবল পার্সন, ইস্পাহানিদের নাম, যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ। সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে, মদের দোকান, রাজনৈতিক কারবারিরা ওখানে হই হই করছে। তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না। তবে একটা বলতে চাই, এখানে স্টেটের আইবির মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয়। স্টেজে যারা বসে আছে, এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে। সুতরাং এদেরকে জেল ঝমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না। সময় আসবে ওই 5 নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকাফ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। কেন এই সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি? ব্যাপারটা এমন একটা হয়ে যাচ্ছে যে মোদি যখন বিল পাস করিয়েছে, আমি মুসলমান, আমি ভাবছি আমার বিরুদ্ধে, আর আমার কিছু সংখ্যক হিন্দু ভাই ভাবছে মুসলমানদের তাহলে মনে হয় সত্যি টাইট করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই মুসলমানদের টাইট করতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর, 25, 26, 29, 300 কর মতো আর্টিকেলগুলোর উপরে ডাইরেক্ট আঘাত করছে। তাই আমরা একদিকে যেমন ধর্মীয়ভাবে ধর্মীয় পরিচয় আছে, সাথে সাথে আমরা সংবিধান প্রেমী মানুষ। বিজেপি নিয়ে আসা যে আইনের সংবিধানের উপরে আঘাত দিচ্ছে, সেই আইনকে প্রত্যাহার করাতে আমরা বাধ্য করব। আমরা একদিকে মাঠে ময়দানে আন্দোলন করব, সভা সমিতি তৈরি করব, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব। অপরদিকে বিদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে আমরা আর্জি জানাবো, আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। এই নওশাদ সিদ্দিকী ফ্রমের অনেক সদস্য অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমাদের মামলা চলছে। একদিকে যেমন আইনি লড়াই চলবে, অপরদিকে এই কলকাতাতে, এই ভাঙড়ে, এই ফুরফুরা শরীফে, এই বসিরহাটে, এই শমশেরগঞ্জে, এই ফারাক্কাতে, পশ্চিম বাংলার অলিতে গলিতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে আন্দোলন চলবে। কারো ক্ষমতা নাই এই আমাদের আন্দোলনকে আটকাতে পারে। অনেকে অনেক কথা বলতে পারে, তবে বন্ধুগণ আমি একটা কথা বলবো, কিছু আগে দিতে হবে, তারপরে ফল পাবে ভাই। গাছে উঠবো না রাঙা পাখি নেবে, এটা হয় না। গাছে যেই উঠবে তারই ভাগ্যে রাঙামাঙি থাকবে, সেই পাবে। আমরা যখন 20 তারিখে রাস্তায় নেমেছিলাম, হয়তো অনেকে আমরা বুঝতে পারছিলাম ক্যালকাটা পুলিশ আমাদের সাথে অসহযোগিতা করছে, এখানে আমাদের লোক পাঠিয়েছিলাম, সিভিল ড্রেসে প্রচুর পুলিশকে রেখেছে, হয়তো আমাদের উপরে আক্রমণ হতে পারে। কিন্তু আমরা নেতৃত্বরা, একদিকে ইমতিয়াজ ভাই, কামরুজ্জামান ভাই, হাকিকুল ভাই, তৌহিদ ভাই, আমাদের মাহিদারা, আরও যে সমস্ত নেতৃত্বরা আছে, সারোয়ার ভাইয়েরা, বিশ্বজিৎ মালিক, বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, লক্ষ্মীকান্ত হাসদা, পৃথিরাজ বিশ্বাসরা একবারের জন্য ভয় খায়নি, রাস্তায় নেমেছে। ধন্য মঞ্চে আসতে চেয়েছিল, রাস্তায় পুলিশ আটকেছে, আমাদেরকে 24 ঘন্টা জেলের মধ্যে রেখেছে। কারোর সাথে দুর্ব্যবহার হয়েছে, আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে। কিন্তু আমার বলার বক্তব্য, ওই দিন যদি না আমরা রাস্তায় নামতাম, আজকের এই দিনটাকে আমরা পেতাম না। এটাই বলার আমার বক্তব্য। রাস্তায় নামতে হবে, রাস্তায় আমাদের পথ দেখিয়ে দেবে। কারো দয়াতে আমরা স্বাধীনতা পাইনি। 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, বিরসা মুন্ডা, ক্ষুদিরাম, ফুরফুরার বীরাউ আক্কার থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, গান্ধী বুড়ি থেকে শুরু করে, একে একে নেতাজি থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল বলে, আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা সবাই জানি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের। আমাকে জানেন তো 42 দিন জেলে রেখেছিল। আমি 420 দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি ভাই, মানুষের জন্য কথা বলে যাব। জেলে যখন ছিলাম আমি আমার দেশের বীর বাঙালি, বাংলা নিয়ে তো এখন অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু এক বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি, শহীদ গোপীনাথ সাহা, যিনি 20 বছর বয়সের গণ্ডি পার করেনি। ভাবতে পেরেছেন? আমাদের বয়স তো 32 বছর, আমার থেকেও 12 বছরের ছোট।
এই বলে না একটু বাচ্চা ছেলে অনেক কাজ করছে। আরে আমার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন। কয়েকদিন আগে দেখছিলাম অসমের মুখ্যমন্ত্রী আমাদের মাহমুদ মাদানী সাহেব সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করেছে। আমি এখানে আইবির মাধ্যমে সেন্ট্রালের কাছে খবর পৌঁছাতে চাই যে মাহমুদ মাদানীর পূর্বপুরুষকে দেখুন। যেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, এই মাহমুদ মাদানীর পূর্বপুরুষ হোসেন আহমদ মাদানী সাহেব ব্রিটিশদের সরকারে চাকরি করাকে হারাম ঘোষণা করেছিল। সেই সময় এই ব্রিটিশদের পাচার ছিল এরা। এরা আমাদেরকে ভয় দেখাবে? মাত্র 20 বছরের বয়সের নিচে দেশের জন্য, ব্রিটিশ মুক্ত হওয়ার জন্য জীবন উৎসর্গ করেছে, ফাঁসির কাটে চড়েছিল শহীদ গোপীনাথ সাহা। কোনো গুজরাটিকে এত অল্প বয়সে দেশের জন্য স্বাধীন হয়েছে, জীবন দিয়েছে? বা এখন বিজেপি তার মাদার অর্গানাইজেশন RSS এর এই ধরনের কোনো ইতিহাস দেখাতে পারবেন না। সুতরাং বন্ধুগণ, আমরা বলার বক্তব্য 20 তারিখে নেমেছিলাম বলে আজকে এটা আমরা এত শান্তির সাথে করতে পারছি। 20 তারিখে আমরা 96 জন গিয়েছিলাম, 96 জন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন মিলিয়ে। তো 96 জনের 24 ঘন্টা জেলের কাটানোর ফলস্বরূপ আমরা এখানে হাজার হাজার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বিগত 2 দিন থেকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিবাদ ধর্ণা চালিয়ে যেতে পারছি। 96 জনের তো আত্মত্যাগ ছিল। তো কোনো ভালো জিনিস সংগঠিত হতে গেলে ভাই কিছু আত্মত্যাগ করতে হবে। নওশাদ থেকে ঘুষি মেরেছে, পরের দিনে আসবো না এই করলে আর তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনেই গল্প হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। যেভাবে হয়ে যাচ্ছে, রাস্তায় নামতে হবে, রাস্তায় পথ দেখাবে। এই আইনে বলা মোদিজি বলছেন মুসলমানদের উপকার করবে। আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে, অ্যাডভোকেট একজন বললেন না, যেই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে, আই এম তো অবাক। একটা ডায়লগ আছে না, আই এম অবাক। তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই। তো আমি মোদিজি মুসলমানের উপকার করবে? যে মোদিজি গরিব হিন্দুদের উপকার করে না, যে মোদিজি দলিতদের উপকার করে না, যেই মোদিজি আদিবাসীদের উপকার করে না, যেই মোদিজি শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থ ছাড়া এক পা চলে না, সেই মোদিজি নাকি আবার মুসলমানের উপকার করবে? যেই মোদিজির দলের লোকেরা সকাল সন্ধ্যা মুসলমানদেরকে গালি দিচ্ছে, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বানানোর চক্রান্ত করাচ্ছে, সেই মোদিজি নাকি ভালো করবে। ওই জন্য একটু আমি পড়াশোনা করতে লাগলাম এই আইনটাকে নিয়ে, বিলটাকে নিয়ে। এমনি ভাই আমি খুব গত ছেলে, আমি খুব প্রচণ্ড কুড়ে ছেলে, বাড়ির ছোট ছেলে তো একটু কুড়ে ভাই, তারপরেও কষ্ট করে পড়াশোনা করতে হলো। এই আমাদের মাহিদা, তৌহিদ ভাই, বিশেষ কাজ তৌহিদ ভাই, আমরা একসাথে গ্রুপ করলাম, গ্রুপে স্টাডি করতে লাগলাম যে কি কি ভুল আছে দেখি। আমার তো অবাক, আমি সত্যিকারের কথা, যে এত উপকার করছে, কি কি উপকার করছে মোদিজি একটু শোনা দরকার তো নাকি ভাই? এই মোদিজি যে উপকার করছে, আগামী দিনে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের যে আমাদের ভ্রাতৃত্ব, সেটা নষ্ট করার চেষ্টা করছে। এখানে বলা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 বছর হলে আপনি ওয়াফ করতে পারবেন। ইটস মিন নন মুসলিম ভাইরা কেউ ওয়াফ করতে পারবে না। কিন্তু ভারতবর্ষের ইতিহাস, বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে। শ্মশানের জায়গার অভাব হয়েছে, মুসলিম ভাই এগিয়ে গেছে, শ্মশানের জায়গার ব্যবস্থা করে দিয়েছে। কবরস্থানের জায়গার অভাব, হিন্দু ভাই এগিয়ে এসেছে, কবরস্থানের জায়গা দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে। মন্দিরের জায়গার অভাব, মুসলমান এগিয়ে গেছে, মন্দির করতে জায়গা দিয়ে দিয়েছে। মসজিদের জায়গার অভাব, জৈন ভাই এগিয়ে এসেছে, মুসলমানকে জায়গা দিয়েছে, মসজিদ করো। এটা আমাদের ইতিহাস তো নাকি? এটা তো আমাদের ঐতিহ্য। এটাকে নষ্ট করার এক প্রথম ধাপ হচ্ছে এটা যে কোনো মুসলিম ছাড়া অফ করতে পারবে না। তবে কোন মুসলিম হবে? লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে, না হলে পারবে না। এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা একবারের জন্যও বলে দেয়নি, কি সংজ্ঞা হবে, শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয়। এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কার? এত বড় যে জুব্বা পরবে, সে যার দাড়ি এত বড় হবে, এরকম কিছু বলা নেই। যে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়বে, সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে। এবার বলুন কোনো লোক যে অফ করতে গেল, অফ করতে যেতেই পারে তো ভাই, তাকে যদি অফিসার বলে, তুমি দেখলো মুখটা দেখে বললো কই তোর, তুমি তো নামাজ পড়োনি। ইমাম সাহেবও যদি যায়, ইমাম সাহেবও যদি যায়, যদি বলে ভাই তুমি তো নামাজ পড়োনি ঠিকঠাক, কেন? তোমার কপালে দাগ নাই। আচ্ছা সব নামাজির ভাই কপালে দাগ আছে, তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি পড়েনি? যা বাড়ি যাও, বাড়ি যাও, আগে ভালো করে নামাজ পড়ে আসো,
তারপরে তুমি কি করবে? অফ করবে। সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল। আমাদের কথা বাদ দেন, আমি ইমাম সাহেবের কথা বলছি। 2,500 টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে ফেলবার ভাব করি। গজব আমাদের উপরে এমনি আসছে, আমাদের ভুলের জন্যই আসছে। যাক, ইমাম সাহেবের নামাজকে, শরীর খারাপ হলে ওকে নামাজ পড়াতে হবে, 2,500 টাকা দিয়েছি তাকে আমি, উরে বাবা। যাক, তো ইমাম সাহেব বাড়িতে গেল রাগে, কপালে কিছু দিয়ে দাগ টাগ করে, কপালে দাগ করে আবার পরের সপ্তাহে এসেছে, আমার কপালে দাগ, আমি নিয়মিত নামাজ পড়ি, তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে 29টা রোজা গেল, আপনি 4টে ছেড়ে দিয়েছেন, 25টা রেখেছেন, ঠিকঠাক মুসলমান আপনি নয়, আবার 5 বছর পরে রোজা রেখে আসবেন, কিছু করতে পারবেন? পৃথিবীতে কোনো মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখিনি, কটা রোজা রেখেছিল বলতে পারবে? তাহলে আমি যে অফ নতুনভাবে করতে যাব, তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে? এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না, জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না। হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, আমার হিন্দু ভাইদের মন্দির, ধর্মস্থানের সম্পত্তি রক্ষার্থে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে। সেই অ্যাক্টে কি বলা আছে? 5 বছরের জন্য হিন্দু হতে হবে, তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে। খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে। তো ওই আইনের মধ্যে কি বলা আছে? যে 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে, তারপরে আপনি সম্পত্তি দান করবেন। পার্সি ভাইদের সম্পত্তির, ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নাই। শিখ ভাইদের গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে, কমিটিতে কারা থাকবে, আইন আছে, সে আইনও কোনো জায়গায় বলা নাই যে আপনাকে 5 বছর ধরে শিখ হতে হবে, তারপরে আপনি দান করতে পারবেন। যদি কোনো ধর্মের জন্য কোনোভাবে শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয়ে যদি এটা বলে থাকে, সংবিধানের 15 নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা এই ধর্মমঞ্চ থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলেও আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার ভারীকে আমরা পেনের খোঁচাই আমরা দুর্বল করব। সংবিধান দিনের শেষে জিন্দাবাদ হবে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস, আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে 15 নম্বর আর্টিকেলকে কোনোভাবে ভায়োলেট হতে দেবে না। এখানে বলা আছে, এটা আপনারা অবাক হবেন, সারা ভারতবর্ষে মনে হচ্ছে 31 না 32টা ওয়াকফ বোর্ড আছে। এবার ওয়াকফ বোর্ডগুলো যদি লুট করে তাদের ফল্ট। ওয়াকফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন ওমর ওয়াজ সাহেবরা আসবে, ওয়াকফ বোর্ডের পরিচালনার দায়িত্বে যখন আমাদের জালাল সাহেবরা আসবে, ওয়াকফ বোর্ডের পরিচালনার দায়িত্বে আমাদের যখন সাদিকরা আসবে, ওয়াকফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন আমাদের বাজিদ ভাইরা আসবে, তখন আমরা ইমানদারের সাথে চালাবো, 1 টাকা এদিক ওদিক হতে দেব না। কিন্তু এখন ওয়াকফ বোর্ডে কিছু একদম অর্ধেক চোরের দল বসে আছে। তো ওয়াকফ বোর্ডের ওয়াকফে আউলাদ যে সম্পত্তিগুলো আছে তার প্রতি বছরে রেভিনিউ হিসাবে 7% ওয়াকফ বোর্ডে জমা হয়। ওই 7% টাকা থেকে কি হয়, পড়াশোনার ক্ষেত্রে, আগে লোনের ব্যবস্থা ছিল, বিবাহের ক্ষেত্রে, আবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ওয়াকফ বোর্ড দিত। সেই 7%গুলো ওয়াকফ বোর্ডে জমা হবে। মোদিজি মুসলমানদের ভালো করতে গিয়ে 7%-এর পরিবর্তে 5% করছে। তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই? 100 টাকায় আগে 7 টাকা জমা হতো ওয়াকফ বোর্ডে, এখন বলছে 100 টাকায় 5 টাকা জমা করো। মোদিজি যদি তাহলে 5 টাকা জমা করলে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে? আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তো। মোদিজি যদি 7-এর জায়গায় 14 টাকা বলতো না, আমি মোদিজিকে শাবাশি দিতাম অন্তত, যে অন্তত একটা উনি ভালো কাজ করেছেন। এইভাবে দুর্বল করছে ওয়াকফ বোর্ডে। আগে ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদিজি এত ভালোবাসে আপনাদেরকে, সংখ্যালঘু মুসলমানদেরকে, আবার সংখ্যালঘু মুসলমানের মধ্যে থেকে তো আমার মায়েদেরকে নাকি আরো বেশি ভালোবাসে। আমরা কি দেখলাম, ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র 6 মাস করে দিয়েছে। মানে কি,
দুর্নীতি বাড়াও। মোদিজি সত্যিকারের অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রের যদি সত্যিকারের অর্থে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার চিন্তা ভাবনা থাকতো তাহলে ঘোষণা দিত ওয়াকফ সম্পত্তির দিকে তোরা চোখ তুলে তাকাবি না। ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে এখন 2 বছর জেল, ওটাকে বেরিয়ে আমরা 12 বছর জেল দিব। তাহলে নওশাদ সিদ্দিকী মোদিজির নামে জয়ধ্বনি দিতাম, দেশের প্রধানমন্ত্রীর নামে। তা করলো না, জেলের এটা কমিয়ে দিল, মানে বেশি করে লুট করো। আর কি হচ্ছে ওয়াকফ বা ইউজার, আমি বেশ মেজর পয়েন্টগুলো বলছি ভাই, অসুবিধা হচ্ছে না তো কারো? হলে বলবেন, আমি শেষ করে দেবো ভাই। আমাদের বক্তব্যতে অনেক এক্সাইটেড হয়ে একটা কথা বলেছে, আমি সহমত নয়। ওই কাপুরুষ বলে একজন সম্বোধন করে ফেলেছে। আমি মঞ্চের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ওর শব্দটা প্রত্যাহার করছি। আমি একজন প্রেসিডেন্ট মানে সভাপতি মণ্ডলীর মধ্যে একজন হিসাবে এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি। ওটা হয়তো হিট অফ দ্য মোমেন্ট বেরিয়ে গিয়েছে। আমরা কাউকে তো যে টেস্ট করিনি কে কি, সুতরাং আমরা বলতে পারবো না, ওটা মেডিকেল টেস্ট হলে বলা যাবে। তা আমি ওটা বলতে পারছি না, আমি শব্দটাকে প্রত্যাহার করে নিলাম। আরও যদি কোনো শব্দ কারো ব্যক্তিগত আঘাত পেয়ে থাকে, আমরা মঞ্চের পক্ষ থেকে প্রেসিডেন্ট যে কোটার মধ্যে থেকে আমিও একজন, আমি সেটাকে প্রত্যাহার করছি বা আমি ক্ষমা প্রার্থী। কি বলছিলাম আপনাদের কাছে মনে আছে তো নাকি? ওয়াকফ বা ইউজার, সহজে যদি কি বলি, মৌখিক দান। আপনার আমার পূর্বপুরুষেরা আমাদের কিছু সম্পত্তি মৌখিক দান করে গিয়েছে। কেমনভাবে? আপনার পাড়ায় একটা কবরস্থান আছে, এখন 200 বছর পুরাতন খোঁজলেন, কবরস্থান ছিল না। কোথায় ছিল? 10টা গ্রাম পরে শীত গ্রীষ্ম বর্ষাতে লাশ নিয়ে গিয়ে ওখানে দাফন করতে হতো। আপনার দাদুদেরকে আমার অনেকের দাদুরা ডেকেছে যে তোরা 10টা গ্রাম পরে যে কবর দিস, শীত গ্রীষ্ম বর্ষাতে অসুবিধা হয়, এলে আমার ওই বাঁশবাগানের ওই ধারে নদীর গাবাতে যেখানে হোক না কেন আমার 3 বিঘে জমি কি 2 বিঘে জমি আছে, আজ থেকে আল্লাহর রস্তে গ্রামের মানুষকে দিয়ে দিলাম, তোরা এখানে কবর দিবি। এইভাবে তো চলে আসছে ভাই। একইভাবে মসজিদ, আপনাদের বলে রাখি, আমি কদিন আগে হরিপালে একটা ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝামেলাতে গিয়েছিলাম, আপনারা জানেন তো? ওই সম্পত্তিটা কিন্তু মুসলমান ভাই দান করেনি, নন মুসলিম হিন্দু সমাজের মানুষ দান করেছিল। এটা আমাদের ভাই, আমাদের ইউনিটি এটা। সেটা আবার শাসক এখন লুটে খাওয়ার চেষ্টা করছে। যাক, তাহলে ওই কবরস্থানের কাগজ আপনি পাবেন, কিন্তু ওই কবরস্থানের ওয়াকফের কাগজ পাবেন না, মালিকানার কাগজ পাবেন। ওয়াকফ কেন? ওয়াকফ বা ইউজার মৌখিক দান করেছে। এবার হচ্ছে আমার প্রশ্ন, মোদিজি যদি বলতেন 2025 সালে এই আইন পাস হচ্ছে, আজ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মৌখিক যদি কেউ দান করে সেটা আর মৌখিক দান হবে না, সরকার সেটাকে ফিরিয়ে নেবে, সেটা করলেন না। আজ থেকে 500 বছর পূর্বেরও মৌখিক দানের সম্পত্তিটা মোদিজি লুট করতে চাইছে। হ্যাঁ, আমি এই ভাষাই বলছি। আজকে অনেকে ভাবছে মাদ্রাসার জায়গা যাচ্ছে, মসজিদের জায়গা যাচ্ছে, আমি চুপ করে থাকি। আরে বন্ধু, এটা মাথায় রাখবেন, আজকে মাদ্রাসার জায়গাটাই নজর পড়েছে, মসজিদের জায়গাটাই নজর পড়েছে। আজকে যদি এটা দখল করতে পারে, কালকে আপনার গির্জার জায়গা দখল করবে, পরশুদিন আপনার গুরুদুয়ারার জায়গা দখল করবে, তারপরের দিন আপনার দেবত্ব সম্পত্তি এরা হাতছাড়া করবে না, সেটাকেও দখল করবে। তাই ঐক্যবদ্ধ হতে হবে। আজকের দিনেই কোনো ধর্মস্থানের জায়গা এই মোদী সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না। লড়াইটা চালাতে হবে। কেন করছে ওয়াকফ বা ইউজার? কলকাতার 10টা প্রাইম প্রপার্টি, আর একটাই আমাদেরকে কেন মঞ্চ বানতে দেয় না জানেন? এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে। আমি ভেবেছিলাম আজ পার্টির নামও নিব না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি এর আগে বলেছিলাম কি খেয়াল আছে, ক্যামাকি স্ট্রিটে ওয়াকফের সম্পত্তি আছে। আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ, 5 নম্বর কামাকি স্ট্রিট, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিংয়ে, ওখানে মদে আছে, বার আছে, অনেক কিছু আছে। ওটা মুসলমানদের ওয়াকফ প্রপার্টি লুট করে খাচ্ছে। সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি, আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন। যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই 5 নম্বর কামাকি স্ট্রিট, 5 নম্বর কামাকি স্ট্রিট, ওটা ওয়াকফ সম্পত্তি। বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন, বাংলার একজন নোটেবল পার্সন, ইস্পাহানিদের নাম, যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ। সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে, মদের দোকান,
রাজনৈতিক কারবারিরা ওখানে হই হই করছে, তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না। তবে একটা বলতে চাই, এখানে স্টেটের আইবির মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয়। স্টেজে যারা বসে আছে এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে। সুতরাং এদেরকে জেল ঝমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না। সময় আসবে ওই 5 নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকফ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নওশাদ সিদ্দিকী থাকবে? মনে হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে। তা বন্ধুগণ, এরা ওয়াক বা ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে। আমি আপনাদের বলি, আপনার যে পূর্বপুরুষ কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে, সংবিধানের এই আপনার আইনের মধ্যে না আইনের বাইরে আবার জেনে নিতে হবে। বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ। আরে বন্ধু, যে বলবে অবৈধ সেই বন্ধুকে ভাবি আজকে একটু নোট করে নেন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই 3টে আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে। সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি, আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রভিশনকে তারা যথাযথ প্র্যাকটিস করেছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। শুধু তাই নয়, 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলাটা লিয়াকত আলী গোলাম, মোহাম্মদ জামিল, 2000 সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে। ভয়ের কিসে? ভয়টা তো আমাকে আপনাকে কে দেখাচ্ছে বলুন তো? আমাদের বড় ভাইজানরা যাদেরকে আমরা ভাবতাম ইনি আমাদের রাস্তা দেখাবেন, যাদেরকে ভাবতাম এরাই আমাদেরকে পথ দেখাবে, যাদেরকে ভাবতাম এরাই হয়তো আমাদেরকে সঠিক দিশা দেখাবে, তারাই আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গতকালকে বলছি, আজকেও বলছি, আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো জানবেই, সেন্ট্রালেও যাবে, আমি ভালো করেই জানি। একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক, নওশাদ সিদ্দিকী একদিকে থাকবে, অন্যদিকে যা পারবে থাকবে। এই ওয়াকফ আইন করে মুসলমানদেরকে শোষণ করা হবে, মুসলমানদের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে, এটা আমি বলছি। আর ওরা বলছে মুসলমানদের উপকার করবে। এই মর্মে আমি চ্যালেঞ্জ বসতে রাজি আছি। একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যত বড় নেতা আছে বসিয়ে দেন, অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন, ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো। তবে একটা আমি কথা বলি, ওরা বসবে না, ওরা ভাড়া করে লোক নিয়ে যে ওয়াকফে নিয়ে ডিবেট করবে। পারবে আমাদের আলমগীর সাহেবের সামনে বসতে, পারবে আমাদের মির্জা নুরুল হাসান সাহেবের সামনে বসতে, ওদের দম নয়, কারণ জানে এরা রেডি হয়ে এসেছে, এই জন্য এদের সামনে বসবে না। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা শুনলে অবাক হবেন। এতদিন ট্রাইব্যুনালে প্রথম মামলা হতো, ট্রাইব্যুনালে মামলা হওয়ার পরে ডিসিশন হতো এটা ওয়াকফ কি ওয়াকফ না, ঠিক আছে। হঠাৎ করে রাস্তায় রে রে করে আওয়াজ তুলছে, রে রে করে আওয়াজ উঠছে। আমার বিজেপির বন্ধুরা বলেছে বলে আবার কেটে ছেড়ে দেবে, জ্বালা অনেক জানেন তো। বিজেপির মানুষজন কি বলছে, এই ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি ফাইনাল ডিসিশন দেয়। ওয়াকফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে, সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই ওই টাইম এটাকে ভাঙার, রাষ্ট্রপতিরও নাকি ক্ষমতা নেই এটাকে খারিজ করার। আমি তো অবাক হয়ে গেলাম, সত্যি বলছি, আবারও বলছি, এরা যত মিথ্যাচার করে আমার তত জ্ঞান বাড়ে। আমি তো রাজনীতির ফিল্ডে ছিলাম না, ওই পড়াশোনা করতাম আর একটু খেলাধুলা করতাম। পরে আমার বড় ভাইজান একটা সংগঠন বানিয়েছে, ওর সামাজিক কাজ দেখতাম না, আমি জলসায় যেতাম না, এত মানুষের সাথে সেইভাবে মিশতাম, যে সামাজিক প্ল্যাটফর্ম যারা ছিল পরিচিত একটু ছিল। তো আমি অবাক, তো এই ধরনের আমার বিশ্বাস হয়নি। পরে আমি দেখলাম এ তো অসত্য কথা বলছে। আমি একটু পড়াশোনা করতে রাখলাম। 1976 সালে চৌধুরী শরণ সিং এর নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল, 42তম সংবিধান সংশোধনী হয়েছিল। সেই সময়ে ট্রাইব্যুনালকে অ্যাডাপ্ট করেছিল সংবিধান, কোয়াসি জুডিশিয়ারি বলা হয়। কারণ কোর্টের ওপরে ডাইরেক্ট এত চাপের জন্য এখানে অ্যাডভোকেটস আছে প্রায় পশ্চিম বাংলা ভারতবর্ষে 14 রকম ট্রাইব্যুনাল আছে, তার মধ্যে একটা ট্রাইব্যুনাল ওয়াকফ ট্রাইব্যুনাল। এবার ওয়াকফ ট্রাইব্যুনাল আপনি গেলেন, আপনি বলছেন আপনার, আমি বলছি আমার, আবার ওয়াকফ বোর্ড বলছে আমার, একটা তো ডিসিশন হবে।
এই ডিসিশন যেটা হবে এটা কি ফাইনাল? বিজেপি বলছে এটা ফাইনাল, সুপ্রিম কোর্টে গেলেও নাকি এটা খারিজ হবে না। কিন্তু আমি সংবিধানের 226-কে দেখুন, আর্টিকেল 226-এ বলা হচ্ছে ট্রাইব্যুনালে যদি আপনি মনে হয় আপনার অর্ডারটা মনোপুত হলো না, সিঙ্গেল বেঞ্চে যান হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চের অর্ডার যদি না মনোপুত হয় ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চের অর্ডারটা যদি না মনোপুত হয় আপনার প্রভিশন আছে, আপনি ইউ ক্যান গো সুপ্রিম কোর্ট। কিন্তু এই মিথ্যাবাদী দলেরা, জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড়ের দলেরা মিথ্যাচার করছে কেমন, যে তোমার মন্দিরের সামনে যদি ওয়াকফ বোর্ড বলে এটা মন্দিরের, তো ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়ির সামনে যদি ওয়াকফ বোর্ড বলে এটা ওয়াকফের, তো তোমার হয়ে যাবে। এই ধর্মতলা এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা ওয়াকফের, এটা নাকি ওয়াকফের হয়ে যাবে। আবার মিথ্যাচার করছে আমার পশ্চিমবাংলার তৃণমূলের বন্ধুর, আমাদের এমপি ভাই, আমাদের এমপি শ্রীরামপুরের 10-20 জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকফের হয়ে যাবে। এখানে মুফতি সাহেবরা তো আছেন, এই তো আছেন আমাদের মুফতি সাহেব, অনেক মুফতি সাহেব আছেন, ইসলামিক স্কলাররা আছেন, এরকম কোনো প্রভিশন আছে? ইসলামে এই ধরনের প্রভিশন নাই। কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে, এটা বুঝতে হবে আমাদের। এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল। মমতা ব্যানার্জি কত সূক্ষ্ম চাতুর মানে আপনাদের সাথে চালাকি করেছে দেখুন। যখন আইন ছিল, আইন হয়নি, যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে, এখন আইন হয়ে গেছে, এখন আর রেজুলেশন পাস করছে না। তো ডিবেটে ওই বিষয়টা তুলেছিল, আমি সেটাকে খণ্ডন করেছিলাম। বন্ধুগণ, আমাদের ওয়াকফ ট্রাইব্যুনালে আপনি অবাক হবেন, আপনারা 14টা যে ট্রাইব্যুনাল আছে, 13টি ট্রাইব্যুনালের নিজস্ব কিছু আইন কানুন আছে। একমাত্র ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কোড নাই। সিভিল প্রসিডিওর যেভাবে চলে, সেম সিভিল প্রসিডিওরকে ওয়াকফ ট্রাইব্যুনাল অ্যাডাপ্ট করেছে। কিন্তু মিথ্যাচার হচ্ছে, এই মিথ্যাচারের কোনো আপনারা ভীতস্তত হবেন না। একটা শেষ কথা বলে আমি সমাপ্ত করব। বলছে নাকি যেখানে দাঁড়াবে সেখানেই ওয়াকফের হয়ে যাবে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকফ প্রপার্টি কত জানেন? সুদর্শন বোস মহাশয়কে একটু বসতে দিন না। সুদর্শন বাবু আসুন। ওয়াকফ পশ্চিমবঙ্গ 1,43,360 একর। আমি আমার নানি দাদির গল্প শোনাচ্ছি না, যদি আমার নানি দাদির গল্প শোনালেও কাজ হবে, আমি শোনাচ্ছি না। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি, পশ্চিমবাংলায় 1,43,360 একর সম্পত্তি হচ্ছে ওয়াকফের। তারপরেই আমাদের প্রশ্ন ছিল, এই মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাস্টার তৌহিদ আহমেদ খানের আরটিআই, আমার কাছে তার কপি আছে, আমাদের তৌহিদদা আরটিআই করেছিল। তারপরের কোশ্চেন ছিল যে কত একর সম্পত্তি, 3 নম্বর কোশ্চেনে, যে বেহাত হয়ে আছে। সেই তথ্য হচ্ছে 25,287 একর, প্রায় 75 থেকে 80 হাজার বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে। কিন্তু আমার এত ক্ষমতা, আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে। আমি আমার মানে ওয়াকফ বোর্ডকে বলছি, ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা ওয়াকফের হয়ে যাবে। আর আমার নিজের 80,000 বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি। ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, মাই লর্ড, এই কলকাতার ওই পার্ক স্ট্রিটে, ওই 5 পাই কি ওই জায়গাটার নাম কি গো, ক্যামাক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে নিয়েছে। তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই। সেখানেও আমি পাচ্ছি না। আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আমি বোর্ড, আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছি, মাই লর্ড, পার্ক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে রেখেছে, যেখানে 1 কাঠার দাম 5 কোটি টাকা, যেখানে 1 কাঠার দাম 10 কোটি টাকা, এই ধরনের ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে। তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই। তাও আমি পাচ্ছি না। আমি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টে গিয়ে বলছি, মাই লর্ড, আমার সম্পত্তি বেদখল হয়ে আছে, 80,000 বিঘা সম্পত্তি আমার এখনো পাচ্ছি না। তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই। কিন্তু তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পারছি না। আমার এত ক্ষমতা এদিকে, আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে। এসব ছ্যাবলামো বন্ধ করতে বলুন। দম থাকলে বিজেপির নেতাদের বলুন, নওশাদ সিদ্দিকীর সামনে বসে ওয়াকফ ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর, তারপরে জ্ঞান দিবি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে মনে রাখবেন ওয়াকফ বা ইউজার আর তার একটা খাতারনাক আরেকটা আছে, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963-তে আইনের বিশেষজ্ঞরা আছে। কোনো জায়গায় 10 বছর না 12 বছর ভাই, 12 বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে, সেটা তার
তুলতে পারবেন না। কাগজে কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে গেল। এটা ইন্ডিয়ান লিমিটেশন অফ অ্যাক্ট 1963। কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ওয়াকাফ ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। ইভেন প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকাফের 107 নম্বর আপনার সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। অর্থাৎ ওয়াকাফ সম্পত্তির ওপরে কেউ 10 বছর কেন 50 বছর 100 বছরও যদি বসবাস করে সেই সম্পত্তিটার ওপরে তিনি জোর দেখাতে পারবেন না। কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না। কিন্তু মোদিজি নতুন আইন নিয়ে এসে তাকে তুলে দিলে। অর্থাৎ আপনি 12 দিনে বসেছেন না 12 বছর বসেছেন, কে ডিসাইড করবে ভাই? কে করবে? না 12 ঘন্টা বসে যদি বলি আমি 12 বছর বসেছি কি হবে? তাহলে ঝামেলা লাখাবাদ তৈরি করে দিল। এখানেও সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা হয়েছে। কারণ আমি আপনাদের বলছি, আমি একটু মাফ করবেন, আমি একটু খোলামেলা কথা বলে কিছু জানি না, আমাকে সবাই গাল দেয়। শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের সাথে সেটিং, আর মমতা ব্যানার্জিও বলছে বিজেপির সাথে সেটিং। আরে আমাকে দুদিক দিয়ে ঠেলাঠেলি করছে, যাবো কোথায় রে? যেখানে আছি ওখানেই থাকবো। শুভেন্দু বাবুরও জ্বালা ধরছে বুঝতে পারছি, দিদিমণিরও জ্বালা ধরছে, উনি আমি ভেঙে পড়ি না। কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই। আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে কেউ যদি 12 বছর কেন 22 বছর কেন 200 বছর কেউ বসবাস করে, সেই জায়গা সে ক্লেম করতে পারবে না। বিকজ অফ দ্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট অনুযায়ী শিখ ভাইদের গুরুদুয়ারার সম্পত্তিতে কেউ যদি বসবাস করে 12 বছর কেন 2200 বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে সে ও দাবি ডিমান্ড করতে পারবে না, কারণ আইন আছে। ঠিক একইভাবে এতদিন ওয়াকাফের ছিল, এটা তুলে দিয়েছে, সেই ক্ষতিটা হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহের মাজার আছে কোথায় বলো না গো? হাড়োয়াতে আছে না? 1000 বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল, সব সরকার একটু একটু করে খেয়েছে, কেউ বাদ যায়নি। স্বাধীনতার আগে থেকে খাচ্ছে, খেয়ে এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে, আর মাত্র 5 বিঘে আছে। কিন্তু এতদিন আইন ছিল ওই 1000 বিঘে সম্পত্তি উদ্ধারের আইন ছিল। হয়তো সিট দ্বারা যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি। আমরা আশায় আছি একদিন সিট দ্বারা যুক্ত শাসক আসবে, তার দ্বারাই ওয়াকাফ সম্পত্তিগুলো, দেবত্ব সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে, গির্জার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে, রিফিউজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে উদ্ধার করে রিফিউজি ভাইদের হাতে তুলে দেবো। মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দিরের হাতে তুলে দেবো। মাজারের সম্পত্তি উদ্ধার করে মাজারকে তুলে দেবো। মসজিদের সম্পত্তি উদ্ধার করে মসজিদকে তুলে দেবো যখন সিট দ্বারা যুক্ত সরকার আসবে, তাই না? কিন্তু এরা যে সিট দ্বারা যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে। নতুন আইনে 995 বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না। তাহলে মোদিজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই? এটা মাথায় রাখুন। ধন্যবাদ।